স্পেন নামটা শুনলেই আমাদের বেশিরভাগ মানুষের মাথায় প্রথমে আসে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লা লিগা কিংবা ২০১০ সালের বিশ্বকাপ। কিন্তু এই দেশের ইতিহাস, জ্ঞান-বিজ্ঞান আর বিশ্বজুড়ে রেখে যাওয়া প্রভাব ফুটবলের চেয়ে অনেক বড়। আজ যাকে আমরা আধুনিক ইউরোপের অন্যতম দেশ হিসেবে চিনি, সেই স্পেনই একসময় প্রায় ৮০০ বছর মুসলিম শাসনের অধীনে ছিল। শুনতে অবাক লাগলেও যখন ইউরোপের অনেক অঞ্চলে মানুষ শিক্ষা, চিকিৎসা আর বিজ্ঞানের দিক থেকে অনেক পিছিয়ে ছিল, তখন স্পেনের কার্ডোবা শহরে রাতের রাস্তায় বাতি জ্বলত, গড়ে উঠেছিল উন্নত হাসপাতাল, গড়ে উঠেছিল বিশাল লাইব্রেরি এবং এমন সব বিশ্ববিদ্যালয় যেখানে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ পড়তে আসতো। সেই সময় গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এবং স্থাপত্যে স্পেন ছিল ইউরোপের অন্যতম জ্ঞানকেন্দ্র। মুসলিম শাসনের পর স্পেন এমন এক সাম্রাজ্য গড়ে তোলে যা সম্পর্কে ইতিহাসে বলা হতো, স্প্যানিশ সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যেত না। কেন জানেন? কারণ স্পেনের শাসন শুধু ইউরোপে সীমাবদ্ধ ছিল না, উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া এমনকি অশনিয়ার বিভিন্ন অঞ্চলও একসময় তাদের নিয়ন্ত্রণে ছিল। তাই স্পেনের একটি অঞ্চলে যখন সূর্য ডুবে রাত নেমে আসতো, ঠিক সেই সময় তাদের শাসিত পৃথিবীতে অন্য কোনো অঞ্চলে নতুন দিনের সূর্য উঠত। অর্থাৎ পৃথিবীর কোথাও না কোথাও সবসময় স্পেনের কোনো না কোনো ভূখণ্ডে সূর্যের আলো পড়ত। আর সেই কারণেই ইতিহাসে বলা হতো, স্প্যানিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যেত না। যে দেশ একসময় বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ছিল, সেই দেশেই এমন শত শত গ্রাম রয়েছে যেখানে একসময় হাজার হাজার মানুষ বাস করত, অথচ এখন সেখানেই শুধু খালি বাড়ি পড়ে আছে। তবু আশ্চর্যের বিষয় হলো, প্রতি বছর প্রায় ১০ কোটির বেশি মানুষ স্পেনে ঘুরতে যায়। অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার প্রায় দ্বিগুণ পর্যটক প্রতি বছর সেখানে ভ্রমণ করেন। সেখানে সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে রয়েছে সেক্রেটা ফ্যামিলিয়া, যা বিশ্বের অন্যতম বিখ্যাত চার্চ; আলহামব্রা, যা মুসলিম শাসনামলের ঐতিহাসিক প্রাসাদ; রয়্যাল প্যালেস অব মাদ্রিদ, যেটি স্পেনের রাজপ্রাসাদ; পার্ক গোয়েল, বিখ্যাত স্থপতি অ্যান্থনি গাউডের নকশা করা একটি পার্ক ও উদ্যান। এছাড়াও রয়েছে ইভিজা, যেটি সমুদ্র ও নাইট লাইফের জন্য বিখ্যাত। ইউরোপের একেবারে দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই দেশটির সরকারি নাম কিংডম অফ স্পেন। পশ্চিমে রয়েছে পর্তুগাল, উত্তরে ফ্রান্স ও ছোট দেশ অ্যান্ডোরা, পূর্বে ভূমধ্যসাগর, আর দক্ষিণে রয়েছে প্রায় ১৪ কিলোমিটার চওড়া জিব্রাল্টার প্রণালী। বাংলাদেশের পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য প্রায় ৬.১৫ কিলোমিটার, অর্থাৎ এর মাত্র ২ গুণের একটু বেশি সমুদ্র পার হলেই ইউরোপের থেকে সরাসরি আফ্রিকা মহাদেশে পৌঁছে যাওয়া যায়। পৃথিবীর খুব কম দেশই ভৌগোলিক অবস্থান পেয়েছে। বর্তমানে স্পেনের আয়তন প্রায় ৫,০৬,০০০ বর্গ কিলোমিটার। স্পেন বাংলাদেশের চেয়ে প্রায় ৩.৫ গুণ বড়। এত বড় দেশ হওয়া সত্ত্বেও স্পেনের মোট জনসংখ্যা প্রায় ৪,৯০,০০,০০০, অর্থাৎ বাংলাদেশের তুলনায় ৩ গুণের বড় একটি দেশে মানুষের সংখ্যা আমাদের ১/৩ কম। ধর্মীয় দিক থেকে স্পেনের বর্তমান সমাজ বাংলাদেশের তুলনায় অনেকটাই ভিন্ন। এক সময় প্রায় ৮০০ বছর মুসলিম শাসনের অধীনে থাকলেও বর্তমানে দেশটির বেশিরভাগ মানুষই খ্রিস্টান, বিশেষ করে রোমান ক্যাথলিক। সাম্প্রতিক জরিপ অনুযায়ী স্পেনের প্রায় ৫০% মানুষ নিজেদের খ্রিস্টান হিসেবে পরিচয় দেন, তবে তাদের অনেকেই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন না। এছাড়া প্রায় ৪০% মানুষ নিজেদের নাস্তিক অথবা নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী নন বলে মনে করেন। এছাড়াও হিন্দু, ইহুদি, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বী মিলিয়ে ১% কম মানুষ রয়েছে। এখানকার খাবার বিশ্বজুড়ে জনপ্রিয়। এখানকার বিখ্যাত খাবার হলো পায়া, তাপস, ইমন, ইরারিকো এবং ঠান্ডা টমেটোর স্যুপ ও গাসপাচো। আর বিশ্বের সবচেয়ে বেশি জলপাই তেল উৎপাদন হওয়ায় স্প্যানিশ খাবারে অলিভ অয়েলের ব্যবহার অনেক বেশি। স্পেনের রাজধানী মাদ্রিদ। এটি শুধু প্রশাসনিক রাজধানী নয়, পুরো দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা এবং সংস্কৃতির কেন্দ্র। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ক্লাবগুলোর একটি রিয়াল মাদ্রিদ এখানেই প্রতিষ্ঠিত। আর স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনা, যেটি শুধু ফুটবলের জন্য নয়, আধুনিক স্থাপত্য, প্রযুক্তি, ব্যবসা এবং পর্যটনের জন্য বিশ্বের কাছে পরিচিত। স্পেন বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, নেটো, সেনজেন অঞ্চলের সদস্য। তাই ইউরোপের অর্থনীতি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনীতিতে দেশটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি মজার বিষয় হলো, স্পেন একটি রাজতান্ত্রিক দেশ, অর্থাৎ এখানে একজন রাজা আছেন।
তবে বাংলাদেশের মতো এখানেও দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা করেন নির্বাচিত প্রধানমন্ত্রী এবং সংসদ। রাজা মূলত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। কেউ যদি মনে করেন স্পেনের সব আয় শুধু পর্যটন থেকে আসে, তাহলে তিনি ভুল ভাবছেন। তবে পর্যটন হলো স্পেনের অর্থনীতির অন্যতম বড় শক্তি। প্রতি বছর বিশ্বের প্রায় 10 কোটি মানুষ শুধু এই দেশটি ঘুরে দেখতে আসে। একবার ভাবুন, বাংলাদেশের পুরো জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ যদি বছরে শুধু কক্সবাজার ঘুরতে আসতো, তাহলে আমাদের অর্থনীতিতে কি বিশাল পরিবর্তন হতো। স্পেনের ক্ষেত্রে পর্যটন ঠিক তেমনই একটি আয়ের বড় উৎস। তবে এর পাশাপাশি স্পেনে রয়েছে শক্তিশালী অটোমোবাইল শিল্প, ওষুধ শিল্প, কৃষিখাত, নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি খাত এবং খাদ্য রপ্তানি খাত। বিশ্বের নামকরা অনেক গাড়ি এদেশেই তৈরি হয়। আবার বিশ্বের সবচেয়ে বড় জলপাই তেল উৎপাদনকারী দেশ স্পেন। পৃথিবীতে ব্যবহৃত জলপাই তেলের একটি বড় অংশ আসে এখান থেকেই। এবার আসি সাধারণ মানুষের আয়ের কথায়। স্পেনের সরকারি মুদ্রার নাম ইউরো। বর্তমানে স্প্যানিশ নাগরিকের বার্ষিক মাথাপিছু আয় প্রায় 35 থেকে 38,000 মার্কিন ডলারের কাছাকাছি, যা বাংলাদেশি টাকায় বছরে প্রায় 40 থেকে 45 লাখ টাকারও বেশি। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। এই অর্থ এই নয় যে স্পেনের প্রতিটি মানুষ বছরে 40 থেকে 45 লাখ টাকা আয় করতে পারেন। মাথাপিছু আয় হলো দেশের মোট আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে গড় সংখ্যা পাওয়া যায় সেটি। কেউ এর চেয়ে অনেক বেশি আয় করেন, আবার কেউ এর চেয়ে কম। স্পেনের সবচেয়ে বড় সমস্যা হলো কম জন্মহার। অনেক তরুণ তরুণী এখানে আগের মতো বেশি সন্তান নিচ্ছেন না। ফলে নতুন প্রজন্মের সংখ্যা ধীরে ধীরে কমছে, আর বৃদ্ধ মানুষের সংখ্যা বাড়ছে। ভবিষ্যতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেলে অর্থনীতির ওপর এর প্রভাব পড়তে পারে। আর এ কারণেই আজ স্পেনের অনেক শহর ও শিল্প কারখানায় বিদেশি কর্মীদের সংখ্যা দিন দিন বাড়ছে। অর্থাৎ এক সময় যে দেশ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানুষ পাঠাতো, আর আজ সেই দেশই নিজের অর্থনীতি সচল রাখতে বাইরের দেশ থেকে কর্মী নিচ্ছে। স্পেনে এমন অনেক গ্রাম আছে যেখানে পুরো গ্রামের বাসিন্দা 50 জনেরও কম। আবার কোথাও কোথাও কয়েক কিলোমিটার ঘুরলেও একজন মানুষের দেখা পাওয়া যায় না। স্পেন সম্পর্কে এমন আরও অনেক প্রশ্ন রয়েছে যেগুলো মানুষের মনে বারবার আসে, বিশেষ করে বাংলাদেশের মানুষের মনে বেশি আসে। স্পেনে কি বাংলাদেশি মানুষের কাজের সুযোগ রয়েছে? মুসলিম হিসেবে কি সেখানে স্বাভাবিক জীবনযাপন করা যায়? চলুন এর উত্তরগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই কাজের কথায় বলা যাক। বর্তমানে স্পেনে হাজার হাজার বাংলাদেশি বসবাস করছেন। তাদের অনেকে রেস্টুরেন্ট, নির্মাণ কাজ, কৃষি, গুদাম, ডেলিভারি, পরিষেবা খাত এবং ছোট ব্যবসার কাজ করছেন। তবে একটি বিষয় মনে রাখতে হবে, স্পেনে কাজের সুযোগ আছে, কিন্তু সহজে নয়। বৈধ ভিসা, কাজের অনুমতি এবং বিশেষ করে স্প্যানিশ ভাষা জানলে কাজের সুযোগ অনেক বেড়ে যায়। শুধু ইংরেজি জানলেই সব জায়গায় কাজ পাওয়া যায় না। আর মুসলিম হিসেবে জীবনযাপনের কথা যদি বলেন, তাহলে উত্তর হলো হ্যাঁ, সম্ভব। বর্তমানে স্পেনে লাখ লাখ মুসলিম বসবাস করেন। মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়া, সেভিল সহ বড় শহরগুলোতে রয়েছে মসজিদ, ইসলামিক সেন্টার, হালাল রেস্টুরেন্ট এবং হালাল খাবারের দোকান। রমজান, ঈদ ও জুমার নামাজ পালন অনেক মুসলিম স্বাভাবিকভাবেই করেন। তবে ছোট শহর বা গ্রামে সব সুবিধা বড় শহরের মতো সহজলভ্য নাও হতে পারে। এবার আসি সামাজিক জীবনের কথায়। বাংলাদেশের তুলনায় স্পেনের ব্যক্তিগত স্বাধীনতার গুরুত্ব অনেক বেশি। নারী ও পুরুষ একসঙ্গে পড়াশোনা করা, অফিসে কাজ করা, বন্ধুদের সঙ্গে ক্যাফেতে আড্ডা দেওয়া কিংবা ভ্রমণ করা। অনেকে বিয়ের আগেও একসঙ্গে থাকেন। এসব কিছুই সেখানে খুবই স্বাভাবিক ব্যাপার। বাংলাদেশের সামাজিক সংস্কৃতির সঙ্গে এর পার্থক্য আছে। তাই নতুন কেউ সেখানে গেলে এই সংস্কৃতির পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে। আর নারীদের ক্ষেত্রে স্পেনের নারীরা শিক্ষা, চাকরি, ব্যবসা, রাজনীতি থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই সক্রিয়। এখানে আইনগতভাবে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। আর কর্মক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ অনেক বেশি। জীবনযাত্রার দিক থেকেও স্পেন অনেকটাই আলাদা। এখানকার মানুষ সাধারণত পরিবার, বন্ধু, ফুটবল, ভালো খাবার এবং অবসর সময়কে খুব গুরুত্ব দেয়। কাজের ব্যস্ততার মাঝেও পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটা অংশ। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।